সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজনে একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময়। সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনে। আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ইতিহাসের এই দিনে জানেন কি, অজানা তথ্য, আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। নতুন এই বছরটি শেষ হতে আরও 268 দিন বাকি, অর্থাৎ গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী আজ বছরের 97তম দিন। আজ মঙ্গলবার 7 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ, 24শে চৈত্র বসন্তকাল 1432 বঙ্গাব্দ, 18ই শাওয়াল 1447 হিজরি। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 6টা 17 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল 5টা 43 মিনিটে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া সারা দেশে আজকে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। কালের গহ্বরে হারিয়ে যায় সময়, আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। আজকের দিনটি আগামীকাল হয়ে যায় অতীত। সে অর্থে প্রতিটি দিনে এক একটি ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। আর তাই তো শুরুতে আমাদের আয়োজনে রয়েছে ইতিহাসের এই দিনের সেগমেন্টটি। 1948 সালের 7 এপ্রিল অর্থাৎ আজকের দিনে জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO প্রতিষ্ঠিত হয়। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং বিশ্বব্যাপী মানুষের স্বাস্থ্যের মান উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 1950 সাল থেকে প্রতি বছর 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়ে আসছে। স্বাস্থ্যকে মানুষের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা এবং একটি রোগমুক্ত পৃথিবী গড়ার অঙ্গীকারী এই দিবসের মূল উপজীব্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি বিভিন্ন মহামারী প্রতিরোধ, সংক্রমণ ব্যাধি নির্মূল এবং জনস্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে এমন বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছে। প্রতি বছর এই দিবসটি পালনের জন্য একটি নির্দিষ্ট প্রতিপাদ্য বা থিম নির্ধারণ করা হয়। এই থিমগুলো মূলত বর্তমান বিশ্বের সমসাময়িক স্বাস্থ্য সমস্যাকে কেন্দ্র করে নির্বাচন করা হয়, যেমন মানসিক স্বাস্থ্য, মা ও শিশুর স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য কিংবা মহামারী নিয়ন্ত্রণ। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য দিবসের গুরুত্ব অপরিসীম। দেশের সাধারণ মানুষের মধ্যে পুষ্টি সচেতনতা তৈরি, নিরাপদ পানি নিশ্চয়তা, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নে এই দিবসটি বড় ভূমিকা পালন করে। বিশেষ করে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে আধুনিক চিকিৎসা ব্যবস্থার সাথে পরিচয় করিয়ে দিতে এবং কুসংস্কার মুক্ত স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে প্রতি বছর সরকারি ও বেসরকারি পর্যায়ে সেমিনার, আর্লি এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মতো নানা কর্মসূচি গ্রহণ করা হয়। বর্তমান পৃথিবীতে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণের ফলে নিত্য নতুন রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এমনটা অবস্থায় কেবল রোগ নিরাময় নয়, বরং রোগ প্রতিরোধের উপর গুরুত্বারোপ করা হচ্ছে।
সবার জন্য স্বাস্থ্য বা হেলথ ফর অল নিশ্চিত করতে হলে শুধুমাত্র উন্নত চিকিৎসা প্রযুক্তির উপর নির্ভর করলে চলবে না, বরং জীবনযাত্রার মান উন্নয়ন এবং সুষম খাদ্যাভ্যাস নিশ্চিত করা প্রয়োজন। পরিশেষে বলা যায়, স্বাস্থ্যই সকল সুখের মূল। একটি জাতির উন্নতির পূর্বশর্ত হলো সেই জাতির সুস্বাস্থ্য। বিশ্ব স্বাস্থ্য দিবস আমাদের মনে করিয়ে দেয় যে উন্নত পৃথিবী গড়তে হলে সুস্থ মানুষের কোনো বিকল্প নেই। তাই কেবল দিবসের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা এবং স্বাস্থ্যসেবাকে সর্বস্তরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হোক আমাদের অঙ্গীকার। সঠিক সচেতনতা এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও দীর্ঘায়ু সম্পন্ন প্রজন্ম গড়ে তোলা সম্ভব। প্রিয় দর্শক, দেখছিলেন ইতিহাসের এই দিনের সেগমেন্টটি। আমাদের এবার আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টে। কতই না বিচিত্র এই পৃথিবী, প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন, আচার আচরণও তাদের নানান ধরনের। আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু? আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানেন কি সেগমেন্টটিতে। আমেরিকান ক্যাস্ট্রেল উত্তর আমেরিকার সবচেয়ে ছোট এবং সবচেয়ে রঙিন বাজ পাখি। এটি ফ্যালকন পরিবারের অন্তর্ভুক্ত এবং এর চমৎকার শিকার ধরার দক্ষতার জন্য এটি প্রকৃতিপ্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। আকারে প্রায় একটি সাধারণ শালিক বা কবুতরের সমান হলেও এর ক্ষিপ্রতা এবং সাহস তুলনাহীন। এই পাখির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর পালকের রং। পুরুষ ক্যাস্ট্রেলের ডানা নীলচে ধূসর এবং পিঠ লালচে বাদামি বা কমলা রঙের হয়, যার উপর কালো ছোপ থাকে। অন্যদিকে স্ত্রী ক্যাস্ট্রেল আকারে কিছুটা বড় হয় এবং তাদের ডানা ও পিঠ উভয়ই লালচে বাদামি রঙের হয়ে থাকে। এদের চোখের নিচে দুটি কালো উল্লম্ব রেখা থাকে, যা অনেকটা গোফের মতো দেখায়। এই রেখাগুলো প্রখর রোদে চোখের গ্লেয়ার কমাতে সাহায্য করে, যা তাদের শিকারে বিশেষ সুবিধা দেয়। আমেরিকান ক্যাস্ট্রেল প্রধানত খোলা মাঠ, তৃণভূমি, মরুভূমি এবং এমনকি শহরের পার্কেও বাস করতে পারে। এদের শিকার করার পদ্ধতি বেশ অনন্য। এরা বাতাসের এক জায়গায় স্থির হয়ে ডানা ঝাপটিয়ে ভেসে থাকতে পারে, যা থেকে নিচে ঘাসের মধ্যে থাকা ছোট শিকারকে সহজেই শনাক্ত করা যায়। এদের প্রধান খাদ্য হলো ফড়িং, ঝিঁঝি পোকা, ড্রাগন ফ্লাই এবং অন্যান্য বড় পতঙ্গ। তবে এরা ছোট ইঁদুর, টিকটিকি এবং মাঝে মাঝে ছোট পাখিও শিকার করে। ছোট বাজ পাখি বা ক্যাস্ট্রেলরা সাধারণত গাছের খোড়ল, পাথরের ফাটল বা মানুষের তৈরি নেস্ট বক্সে বাসা বাঁধে। এরা নিজেরা বাসা তৈরি করে না, বরং কাঠঠোকরার পরিত্যক্ত গর্ত বা প্রাকৃতিক গর্ত ব্যবহার করে। স্ত্রী পাখি সাধারণত 4 থেকে 5টি ডিম পাড়ে এবং মা বাবা উভয়ই ছানাদের লালন পালনে অংশ নেয়। এরা অত্যন্ত সতর্ক পাখি এবং নিজেদের সীমানা রক্ষায় বেশ আক্রমণাত্মক হতে পারে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমেরিকান ক্যাস্ট্রেলের ভূমিকা অপরিসীম। ক্ষতিকারক পতঙ্গ ও ইঁদুর দমনে এরা প্রাকৃতিক নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। তবে বর্তমানে নগরায়ন এবং কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের ফলে এদের সংখ্যা কিছু কিছু অঞ্চলে হ্রাস পাচ্ছে। এই সুন্দর পাখিটিকে টিকিয়ে রাখতে তাদের প্রাকৃতিক আবাসের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। ছোট হলেও এদের রাজকীয় উড্ডয়ন ভঙ্গি এবং শিকারের কৌশল এদেরকে পাখি জগতের এক বিস্ময়কর সদস্য করে তুলেছে।
আমাদের এবারে আয়োজনে থাকছে অজানা তথ্য সেগমেন্টে। জানার কোনো শেষ নেই, আর মানুষের জানার আগ্রহেরও কোনো সীমানা নেই। মাঝে মধ্যে আমাদের মনে হয় আমরা অনেক কিছুই আয়ত্ত করেছি, আবার পরক্ষণেই অজানার বিশালতা দেখে মনে হয় আসলে আমরা কতটুকুই বা জানি। এই জানা আর অজানার দোলাচলেই লুকিয়ে আছে প্রকৃত জ্ঞান। আমাদের জানার এই অদম্য কৌতূহলকে তৃপ্ত করতে আমাদের আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের চারপাশে জানা ও অজানা সব চমকপ্রদ তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য সেগমেন্টে। কনভেয়র বেল্ট আধুনিক শিল্পায়নের এক অপরিহার্য চালিকা শক্তি। এটি মূলত এক স্থান থেকে অন্য স্থানে পণ্য বা কাঁচামাল স্থানান্তরের একটি নিরবচ্ছিন্ন যান্ত্রিক ব্যবস্থা। সাধারণ দৃষ্টিতে এটি একটি চলমান ফিতা মনে হলেও এর পেছনে রয়েছে দীর্ঘ বিবর্তন ও প্রকৌশল বিদ্যার অনন্য ইতিহাস। কনভেয়র বেল্টের প্রাথমিক ধারণা শুরু হয় 1795 সালের দিকে। তখন এটি ছিল খুবই সাধারণ একটি ব্যবস্থা, যেখানে চামড়া বা ক্যানভাসের বেল্ট কাঠের তক্তার উপর দিয়ে চলত। এটি মূলত শস্য পরিবহনের জন্য ব্যবহৃত হতো। তবে আধুনিক কনভেয়র বেল্টের প্রকৃত বিবর্তন ঘটে শিল্প বিপ্লবের সময়। 1892 সালে থমাস রবিন্স প্রথম কয়লা এবং আকরিক পরিবহনের উপযোগী ভারী কনভেয়র বেল্ট উদ্ভাবন করেন, যা পরে খনি শিল্পে বিপ্লব ঘটায়। পরবর্তীতে 1905 সালে আইরিশ প্রকৌশলী রিচার্ড সাটক্লিফ বিশ্বের প্রথম ভূগর্ভস্থ কনভেয়র বেল্ট তৈরি করেন, যা খনি শ্রমিকদের জীবন সহজ করে তোলে। 1913 সালে অটোমোবাইল জায়ান্ট হেনরি ফোর্ড তার কারখানায় অ্যাসেম্বলি লাইন পদ্ধতিতে কনভেয়র বেল্ট প্রবর্তন করেন। এর ফলে উৎপাদনের গতি কয়েক গুণ বেড়ে যায় এবং আধুনিক গণ উৎপাদন বা ম্যাস প্রোডাকশন যুগের সূচনা হয়। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রাকৃতিক রাবারের পরিবর্তে সিনথেটিক রাবার এবং স্টিল কর্ডের ব্যবহার বেল্টগুলোকে আরও শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করে তোলে। কনভেয়র বেল্টের তাৎপর্য কেবল পণ্য পরিবহনেই সীমাবদ্ধ নয়, এটি বিশ্ব অর্থনীতির কাঠামো বদলে দিয়েছে। এটি মানুষের শ্রমের উপর নির্ভরতা কমিয়ে উৎপাদনের গতি ত্বরান্বিত করেছে। কনভেয়র বেল্ট কলকারখানা থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত সর্বত্র সময় সাশ্রয় করে। খনি বা ভারী শিল্পে বিপজ্জনক ও ভারী বস্তু মানুষের কাছে বহনের ঝুঁকি কমিয়েছে এই প্রযুক্তি। এটি দুর্ঘটনা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বল্প সময়ে অধিক পণ্য পরিবহনের ফলে উৎপাদন খরচ অনেক কমে আসে, যা সাধারণ মানুষের জন্য পণ্যের মূল্য নাগালে রাখতে সাহায্য করে। খনি থেকে কয়লা বা পাথর উত্তোলনে এটি এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। দীর্ঘ মাইলের পর মাইল বিস্তৃত কনভেয়র সিস্টেম এখন গভীর খনি থেকে সম্পদ আহরণ সহজ করে তুলেছে। 1795 সালের সেই সাধারণ কাঠের পাটাতনের বেল্ট আজ কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেন্সর প্রযুক্তিতে সজ্জিত হয়ে স্মার্ট কনভেয়রে রূপান্তরিত হয়েছে। এটি কেবল একটি যন্ত্রই নয়, বরং আধুনিক সভ্যতার নিরবচ্ছিন্ন অগ্রগতির প্রতীক। খনি থেকে কারখানা আর গুদাম থেকে বিমানবন্দর, আমাদের প্রাত্যহিক জীবনের প্রতিটি স্তরে কনভেয়র বেল্ট এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আমাদের এবার আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে।
আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ। মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনই কিন্তু উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর প্রতিটি উদ্ভিদেরই আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে। প্রকৃতিতে শীতের আগমনে যে ফুলটি আমাদের বাগানকে বর্ণিল ও মোহনীয় করে তোলে তা হলো চন্দ্রমল্লিকা। এর চোখ ধাঁধানো সৌন্দর্য এবং বৈচিত্র্যময় গড়ন একে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুলের মর্যাদা দিয়েছে। চন্দ্রমল্লিকা মূলত একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। এর গাছ সাধারণত 1 থেকে 3 ফুট পর্যন্ত লম্বা হয়। এর পাতাগুলো খাঁজকাটা এবং গাঢ় সবুজ রঙের হয়ে থাকে। এই ফুলের বিশেষত্ব হলো এর পাপড়ির বিন্যাস, যা কোনোটিতে ঘন সন্নিবিষ্ট, আবার কোনোটিতে ছড়িয়ে থাকা তারার মতো দেখায়। সাদা, হলুদ, গোলাপি, বেগুনি ও লাল সহ অসংখ্য রঙের চন্দ্রমল্লিকা প্রকৃতিতে দেখা যায়। বিশ্বজুড়ে চন্দ্রমল্লিকার প্রায় 30টিরও বেশি প্রজাতি এবং হাজার হাজার উন্নত জাত রয়েছে। এদের গড়ন ও আকার অনুযায়ী কয়েক ভাগে ভাগ করা যায়, যেমন ছোট ও গোল বলের মতো পমপন, মাকড়সার পায়ের মতো লম্বা ও সরু পাপড়ির মতো স্পাইডার, কেন্দ্রের দিকে বাঁকানো পাপড়ির ইনকার্ভড, বাইরের দিকে ঝুলে থাকা পাপড়ির রিফ্লেক্স ইত্যাদি। চন্দ্রমল্লিকার আদি নিবাস মূলত চীন ও জাপানে, তবে বর্তমানে এটি বাংলাদেশ সহ সারা বিশ্বে বাণিজ্যিকভাবে চাষ করা হয়। সাধারণত দোআঁশ মাটিতে এবং রোদেলা পরিবেশে এই গাছ সবচেয়ে ভালো জন্মায়। বাংলাদেশে শীতকালে বাড়ির ছাদে বা বাগানে শৌখিন চাষ সাহায্য করে। নিয়মিত এই ফুলের নির্যাস গ্রহণে চোখের জ্যোতি বাড়ে এবং চোখের ক্লান্তি দূর হয়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রদাহ এবং গলা ব্যথা কমাতে কার্যকর। এই গাছে থাকা পাইরেথ্রাম নামক উপাদান প্রাকৃতিক কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। চন্দ্রমল্লিকা কেবল একটি ফুলই নয়, এটি আভিজাত্য ও দীর্ঘায়ুর প্রতীক। বাগানের শোভা বাড়ানো থেকে শুরু করে সুস্বাস্থ্য রক্ষা, সব ক্ষেত্রেই এর অবদান অনন্য। সঠিক যত্ন আর ভালোবাসা পেলে এই ফুল আপনার ঘরকে করে তুলতে পারে স্বর্গীয়। একুশে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো? আপনারা কিন্তু চাইলেই আপনাদের যে কোনো পরামর্শ, মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায়। প্রযোজক একুশে সকাল, একুশে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 থেকে 25। ইমেইল সকাল@21-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/ATV লাইফস্টাইল এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের গুরুত্বপূর্ণ সেই সব মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে হাজির হচ্ছি আপনাদেরই কাছে। আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল।